একটা খেলা খেলতাম, বাবু, চোর, পুলিশ, ডাকাত, এই খেলা খেলতাম, ঠিক আছে, তাতে আবার পয়েন্টও থাকতো। তো এখন আমাদের প্রবাসী দিদি চোর পুলিশের খেলা খেলছে। আগের দিন তার চুরি হওয়া জিনিসপত্র নিয়ে কন্টেন্ট হলো, পরের দিন সেই পুলিশ পুলিশ খেলা হলো। মানে পুলিশকে ফোন করা হলো, পুলিশ এলো, এই বাড়িতে আসার পর সেই বাড়ি যেই বাড়িতে চুরি হয়েছে সেখানে ভেরিফিকেশন করলো এবং খুব কুইক অ্যাকশন করেছে আর কি। মানে যখনই ফোন করা হয়েছে দেন অ্যান্ড দেন, কিছুটা দূরেই ছিল, সঙ্গে সঙ্গে এসে ভিজিট করেছে, তারপরে কথা বলেছে, সব কিছু জেনেছে, আর তারপরে বলেছে প্রসেসিং করছে। এবং সেই প্রসেসিংয়ে কি করেছে, প্রথমে বলছে যে ওনাকে ফোন করা হবে, ওনাকে বলে দেয়া হবে যে এগুলো দেয়া হোক, যদি দেয় তো ভালো, না হলে জেল কাস্টাডি, আর সেক্ষেত্রে কোর্টে অ্যাপ্লাই করতে হবে যে এরকম এরকম হয়েছে, মানে কোর্টে অ্যাপ্লাই করতে হবে এই দিকের তরফ থেকে। যাই হোক, এদিকে শুনছি এদের সমস্ত বাড়ির জিনিসপত্র ইন্স্যুরেন্স করা থাকে, তাই যদি কোনো কিছু চুরি হয়েও যায় তাহলে ইন্স্যুরেন্সে ক্লেম করলে সেগুলো পাওয়া যায়। শুনছি, এগুলো সবই শোনার কথা, কারণ আমার তো ওই দেশের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে ওখানে সিস্টেমটা কী, হ্যাঁ, যে ওখানে থাকলে কি সিস্টেম, কীভাবে সিস্টেম, কিছুই আমার জানা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, মানিকবাবু এই সব ব্যাপারে প্রচণ্ডই কেয়ারলেস, যেটা বুঝলাম। তার বক্তব্য, আমি কাজ করে এতটাই বিজি থাকি সারাদিনের শিডিউলে, তারপর এই থানা, পুলিশ, কোর্ট কাচারি করা আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, তিনি বললেন যে মহুয়াদি যে ইনিশিয়েটিভ নিয়ে এইটা করেছে, পুলিশ ডেকেছে, কথা টথা বলেছে, এটা ভালো জিনিস এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং বলল যে যাই হোক, আলটিমেটলি জিনিসটা রেকর্ড হয়ে থাকলো। তো পরবর্তীকালে এই মহিলা যদি অন্য কোনো জায়গায় ভাড়া নিতে যায় তাহলে এই রেকর্ডটা কিন্তু তার থাকবে, এবং সেটা কিন্তু ভালো নয়। তারপরেই তিনি বললেন, রেকর্ড থাকলেন এটা বললেন, আবার বললেন যে মহিলাটি যেহেতু সিঙ্গেল মাদার তাই তাকে জেল কাস্টাডি দেওয়াটা ঠিক নয়। আচ্ছা, সিঙ্গেল মাদার তো কি হয়েছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তো যেই চুরি করে ধরা পড়েছে তারপরে যদি সেই জিনিসটাকে প্রশ্রয় দেয়া হয়, মানে চুরি করার পর তাকে যদি কোনো রকম শাস্তি না দেয়া হয়, তাকে ধরে ফেলার পরেও যদি সে সিঙ্গেল মাদার, সেই সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে তো পার পেয়ে যাবে, ঠিক আছে। কেউ কেউ বলছে যে ও দেশে প্রসেসিংগুলো এমনই হয়, এই কোর্ট কেস, থানা, পুলিশ, হ্যানা ত্যানা করলে যেতে হয়, তো তাতে ওরা জানে, মানে ওই যিনি চুরি করেছেন তিনি জানেন যে এই প্রসেসিংয়ে বেশিরভাগ লোক যাবে না, আর তার জন্যই উনি চুরি করে নিয়ে গেছেন। যাই হোক, মহুয়াদি পরিষ্কার বলছে যে ওই অন্য জিনিসপত্রগুলো নিয়ে গেছে আলাদা কথা, কিন্তু ড্রায়ার, ওয়াশিং মেশিন আর ফ্রিজ এর জন্য উনি ভীষণ শোকাহত এবং বারবার সেটা বলছেন। এবার ওই ভদ্রলোক বলছেন, মানে ওনার হাজব্যান্ড বলছে যে আমি আরও বেশি খাটবো এবং খুব তাড়াতাড়ি তোমাকে এই জিনিসগুলো কিনে দেবো পরের সপ্তাহে, তাহলে তো প্রবলেম হয়। আচ্ছা, একটা জিনিস বলো, আজকের আমার কাছ থেকে যদি ছোট্ট একটা জিনিস হারিয়ে যায়, তার থেকে বড় জিনিস আমাকে যদি কেউ গিফট করে, আমার ফ্যামিলির লোক, তাহলেও কি ওই জিনিসটার কথা আমি ভুলে যাব যে এই জিনিসটা চুরি হয়ে গেছে? নিশ্চয়ই না। তাহলে কখনো দুধের স্বাদ ঘোলে মেটানো যায় না। অনেক দামি দামি জিনিস ওরা কিনতে পারে, পরে গিয়ে আরও দামি দামি জিনিস কিনতে পারে, কিন্তু যেটা চুরি হয়ে গেছে সেটাতে তো মনটা পড়ে থাকবে স্বাভাবিক। তাহলে এই ভদ্রলোক কী করে বলছে যে সেটাকে ভুলে যাও এবং ফার্দার এগুলো নিয়ে আর কিছু করো না, যা কেস কামার মানে পুলিশকে জানিয়েছো, বলেছো, রেকর্ড করেছো, ঠিক আছে, কিন্তু তারপর ফার্দার এটা নিয়ে আর কিছু করো না, না তার জেল হাজতের দরকার আছে আর না তার কোর্ট কেসে যাওয়ার মতো সময় আছে। কারণ যেহেতু রেন্ট, মানে বাড়িটা যেটা রেন্ট দেওয়া হয়েছিল সেই বাড়িটা দুজনের সম্পত্তি, মানে মানিকবাবু এবং মানিকবাবুর স্ত্রী মহুয়াদি দুজনের সম্পত্তি, তাই জন্য সেখানে মহুয়াদি যদি যেতেও পারে, মানিকবাবু তার কাজের জন্য সেখানে যেতে পারবে না। তো মানিকবাবু যদি না যায় তাহলে সেখানে মহুয়াদিকেও যেতে বারণ করছেন তিনি এই পুলিশি চক্করে বা এই কোর্ট কেস, থানা পুলিশের চক্করে পড়তে চাইছে না, কারণ তার শিডিউলগুলোই এমন, সে মানে এতটাই ব্যস্ত থাকে যে এগুলো করার তার টাইম নেই, সে এটাই বলছে। সেটা বুঝলাম, উনি যেটা বলছেন কোর্ট কেস এই সব ব্যাপার অনেক বড় লং প্রসেস, হ্যানা ত্যানা, সেগুলোর জন্য। আচ্ছা, আমাদের খোকা এগুলো দেখে কিছু শেখে না? মানে এরা নিজের কোনো লোক হয় না, হ্যাঁ, একটা সামান্য সিঙ্গেল মাদার, বাইরের একজন আননোন পার্সন, সে চুরি করে গেছে, তারপরে সেই চুরিটা রিপোর্ট করবার জন্য রিপোর্ট করে রাখছে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার কোনো জায়গায় সে যেতে চাইছে না। উল্টো দিকে আমাদের খোকা বলছে
যে যেহেতু ও নিয়ে গেছে তাই একটু হলেও ওর ক্ষতি করতে হবে। আমি শুধু অবাক হয়ে যাই। যাই হোক, আমার এই ব্যাপারটা ভালো লাগলো না যে কোর্ট কেস পর্যন্ত না যাওয়া, হয়তো ফার্দার ইস্যু নাই করতে পারে, কারণ এগুলো লং প্রসেস, ওনার সময় নেই অত চাকরি ছেড়ে ওগুলো করার। কিন্তু যদি রিপোর্ট করা হয় এবং ওনাকে যদি শাস্তি দেওয়া হয়, জেল কাস্টাডি দেওয়া হয়, সেটাতে উনি কেন অবজেকশন তুলছেন? একজন সিঙ্গেল মাদার বলে সে চুরি করে পার পেয়ে যাবে? কীরকম একটা অদ্ভুত ব্যাপার না? যাই হোক, আমি যেটা বুঝলাম যে এতদিন মহুয়াদির জন্যই ফেলে রেখেছিলেন মানিকবাবু, কারণ মানিকবাবু জানে যে ওনার দ্বারা এসব করা সম্ভব নয়। উনি না পুলিশ ডেকেছেন, না কাউকে জানিয়েছে, না কিছু করেছে। ইভেন এটাও বলল মহুয়াদি যে ওনাদের যে প্রপার্টি ম্যানেজার আছেন তিনি এগুলো করতে পারবেন না, কারণ তার নামে তো কোনো কাগজপত্র নেই, তাই তিনি এগুলো করতে পারবেন না। যা করতে হতো ওনাকেই করতে হতো। তাহলে মানিকবাবু যখন জানে যে যা করতে হতো ওদেরই করতে হতো, তাহলে মানিকবাবু নিজে কেন করলেন না? আর যখন ওয়াইফ ওখানে ছিল তাকে কেন জানালো না? এত ভালো আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে, অথচ এরকম একটা জিনিস, মানে এরকম অদ্ভুত টাইপের একটা জিনিস উনি পুরোপুরি সাপ্রেস করে রাখলেন। কেনই বা রাখলেন? হ্যাঁ, যখন ওনার মায়ের এরকম প্রবলেম হচ্ছে তখন যেহেতু হয়েছে, প্রথম 2-1 দিন জানায়নি, ঠিক আছে, কিন্তু পরে পরে তো জানিয়ে দিতে পারতেন যে আমাদের বাড়িতে এরকম একটা জিনিস হয়েছে। তাহলে উনি কী ভেবেছিলেন যে সেটা যদি জানিয়ে দিত তাহলে কি উনি আর ওখানে ঘোরা বেড়ানো যেগুলো করা সেগুলো করতেন না? আচ্ছা, অনেকেই দেখি লিখছে যে আপনার ব্লগ ওই শাশুড়ি মায়ের কাল থেকে আর দেখি না, ভালো লাগে না দেখতে, কেমন যেন একটা তাল হারিয়ে গেছে। তারপরে আরও জিনিসটা লাগলো যে আপনার হাজব্যান্ড এবং মেয়ে বাড়ি চলে এলো আর আপনারা এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ালেন। আচ্ছা, একটা জিনিস আপনারা বোঝেন না, সেটা হচ্ছে ব্লগারদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট, এটা বোঝেন তো? তাহলে উনি ওই দেশে থাকেন, ওই দেশে বেড়াতে গেছেন, তো ওই দেশে বেড়াতে গিয়ে এখানে ওখানে এখানে ওখানে ঘুরে বেড়াবেন আর প্রত্যেকটা জিনিস কন্টেন্ট করবেন, এটাই তো স্বাভাবিক। আর তার জন্যই তো উনি এখানে ওখানে ঘুরে বেরিয়েছেন। এইখানে পিকনিক করছেন, ওইখানে সায়েন্স সিটি যাচ্ছেন, ওইখানে ইকো পার্ক যাচ্ছেন, ওইখানে তোমার দীঘার মন্দির দেখতে যাচ্ছেন। আপনাদের কি মনে হয় সবটাই শুধু ঘুরে বেড়ানোর জন্য? না, সবটাই শুধু কন্টেন্টের জন্য। তো কন্টেন্ট যেখানে, ব্লগাররা সেখানে ক্যামেরা নিয়ে ঘুরবে, দেখাবে, সেখান থেকে আর্ন করবে, এটাই খুব স্বাভাবিক। বাড়ির প্রত্যেক দিনের জীবনযাত্রা তো আপনারা দেখেনি, সেটা ফিরে আসলে তো হয়েই যাবে। কিন্তু যখন ওখানে আছে সেগুলো এক্সপ্লোর করবে, দেখাবে, সেখান থেকে আর্ন করবে, সেখানে কেউ বাদ সাধে? এবারে বরের চাকরি সূত্রে বাড়ি চলে আসতে হয়েছে, মেয়েরও পরীক্ষার জন্য বাড়ি চলে আসতে হয়েছে পড়াশোনার জন্য, কিন্তু ছেলেকে নিয়ে উনি ঘুরবেন, ওনার বাচ্চা ছেলেকে নিয়ে, আর সেটাকেই ক্যামেরা বন্দি করবে আর সেখান থেকে পয়সা আর্ন করবে। তাহলে সেটা কেন উনি না করবেন? আপনারা এটা এক্সপেক্ট করেন কেন? হ্যাঁ, আপনারা যদি বলেন যে কি করে ঘোরার মন চায়, আমার আপনার সঙ্গে ওনাদের গোলালে হবে না। ওনারা কন্টেন্ট ক্রিয়েটার, ওনারা কন্টেন্টের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করবে। ওনারা কন্টেন্টের জন্য গেছেন যেখানে তিনি শাশুড়ি মায়ের জিনিসটা কন্টেন্ট হিসেবে দেখাতে পেরেছেন, যেখানে প্রত্যেক দিন সবাই নানা রকম কথা বলার পরেও প্রত্যেক দিনের আপডেট দিয়ে দিয়ে উনি কন্টেন্ট করেছেন। এবং বাপের বাড়ি শ্বশুরবাড়ির কাজ মিটে যেতেই বাপের বাড়ি থেকে ভাইয়ের বাড়ি থেকে সারা জায়গায় এক্সপ্লোর করে কন্টেন্ট করেছেন। আর আপনারা এক্সপেক্ট করছেন যে কেন করেছে? দুঃখ আলাদা জিনিস, কিন্তু দুঃখ নিয়ে বসে থাকা আলাদা জিনিস। আর এরা এতটাই প্রফেশনাল যে এদের এই দুঃখ নিয়ে বসে থাকার কোনো ব্যাপার নেই। এরা আপনাকে ইমোশনালি বাধ্য করবে ওনার ব্লগ দেখতে, আর তার জন্য যে যতখানি এক্সপ্লোর করা যায় জায়গাপত্র ততটা করবে। আর তার জন্যই না টিকিট খরচা করে এসেছে, যখন এ থেকে এক্সপ্লোর করে টাকাটা উঠিয়ে নিয়ে যায়। আজকের একটা জিনিস দেখলাম, যে যখন উনি খাবারটা দিলেন তখন ওনার বর বলল থ্যাংক ইউ, আর উনি যেহেতু রুটি করেছেন, ভাত করেনি, তার জন্য বলল সরি। মানে কতটা কার্সি মেনটেন করে চিন্তা করুন। আজকে যদি আপনারা আমাদের বরকে খেতে দিই, কী বলেন? জানো আজকের আমরা আমি ভাত করতে পারিনি, রুটি করেছি, খেয়ে নাও, যাও তো, প্রতিদিন করতে পারবো না এরকম, বা খেয়ে নাও আজকের এটা, আমি রুটি করতে। তার জন্য কোনো দিন আপনারা ক্ষমাপ্রার্থী হয়েছেন? নাকি তার জন্য মানে আপনি কাউকে খাওয়াটা দিচ্ছেন, মানে আপনার বরকে খাবার দিচ্ছেন বলে আপনার বর আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে যে হ্যাঁ থ্যাংক ইউ? হ্যাঁ, আমি তো কোনো দিন শুনিনি বর বউয়ের সম্পর্কের মধ্যে এরকম। কিন্তু ওখানে কার্সি মেনটেনটা এমনই, যেহেতু ওরা ওখানে থাকেন সেহেতু ওরা ব্লগেও সেই কার্সিটা মেনটেন করছে। তো প্রফেশনালিজমটা সেই জায়গায় ওদের কন্টেন্টের। তো এখান থেকে এক্সপেক্ট করবেন না যে বর আর মেয়ে ছিল না বলে ওদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আপনাদের হয়েছে, আপনারা অনেক ব্লগাররা অনেক ভিউয়ার্সরা বলেছেন যে ওনার মেয়ে থাকলে
আপনাদের ভালো লাগতো, সেটা হয়নি। হ্যাঁ, তো সেই জন্য আপনারা মানে দুঃখ পাচ্ছিলেন যে ওই বাচ্চাটা অনেক বেশি এক্সপ্লোর করতে পারতো, দেখতে পারতো, ভালো লাগতো, কিন্তু ওনার তো সেটা হয়নি। ওনার কাছে তো পুরো জিনিসটাই পিওরলি কন্টেন্ট, এটার জায়গা ছাড়া অন্য কিছু না। আর নালে চিন্তা করুন না, বাড়িতে আসার পর জানতে পারছে চুরি হয়েছে, হাজব্যান্ডের সঙ্গে তো কথা হয়েছে, এর মধ্যে অনেক কথা হয়েছে, তো হাজব্যান্ড কোনো দিন এটা বলেনি জানো তো এরকম একটা খবর আছে, এতদিন ধরে জিনিসটাকে চেপে রাখলো। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন তো প্রচণ্ড ক্লোজ, সেখানে সে ঘুরছে বেড়াচ্ছে থাকছে খাচ্ছে বলে তাকে হচ্ছে এটাও বলবে না যে বাড়িতে চুরি হয়েছে বা এরম এরম হয়েছে, টেনশন করবে বলে বাড়িতে আসার পর বলবে? মানে এতদিন ধরে চেপে রাখা আপনাদের হাজব্যান্ডের পক্ষে সম্ভব? আমার 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 হাজব্যান্ডের পক্ষে সম্ভব নয় এটা। তারপরে আবার এখানে আসার পরে সে কোনো কাজই করেনি, মানে সে কোনো এইসব ব্যাপারে মানে তৎপরই হয়নি, ওয়াইফ এসে এগুলো নিয়ে তৎপর হয়েছে, ভাবতে পারছো? এবং জানে যখন যে আমার ওয়াইফই এইসব নিয়ে তৎপর হবে, তাহলে তাকে কেন জানালো না? দেশে আসার পর জানালো, এবং সেও দুদিনের মাথায় আপনাদের কাছে কন্টেন্ট করে ব্যাপারটা বলল, এবং পুলিশ থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসটা তাদের কাছে কন্টেন্ট, একটুখানি পুলিশে এটা দেখালো, দেখিয়ে তারপরে সমস্ত কিছু বলল, এই আপডেট দিয়েছে, এই করেছে সেই করেছে। আর মায়া কিন্তু ভুলতে পারছেন না উনি বলছেন যে আমরা অনেক কষ্ট করে এগুলো করেছি, আবার আমরা করে নেব, খেটে নেব, এ করে নেব, তারপরেও তিনি কিন্তু ভুলতে পারছেন না। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, নর্মালি আমরা ভুলতে পারি না, কিন্তু তার বরকে দেখা যাচ্ছে অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত ভালো মানুষ, যে বলছে ছেড়ে দাও, লিভ ইট, নিয়ে গেছে আমরা আবার করে নেব, এটা কোনো কথা হলো? আমরা আবার অনেক জিনিস করে নেব, কিন্তু যে নিয়ে গেছে, যে চুরি করেছে, আমরা তাকে ধরবো না? তো এতে তারা প্রশ্রয় পেয়ে যাবে। যদিও ওরা বলছে আজ গত 10-15 বছরে তারা 10 বছরে কোনো দিন তারা এরকম চুরির ঘটনার সম্মুখীন হয়নি। ইভেন এটাও বলেছে যে অনেক পার্সেল ওদের বাইরে আসে, বাইরে পড়ে থাকে, সেগুলো কেউ কোনো দিন হাত দিয়ে দেখেনি, কেউ কোনো দিন নেয়নি, এরকম কোনো দিন হয়নি। এবং যে প্রপার্টি ম্যানেজার তিনিও বলছেন 15 বছরের অভিজ্ঞতায় তার লাইফে কোনো দিন এরকম হয়নি যে কোনো এরকম হয়েছে। অথচ পুলিশ প্রশাসন বলছে হ্যাঁ এরকম ঘটনা হয়, মানে ভাড়া দেওয়ার পর এই জিনিসগুলো হয়, তো ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকতে হয়। তো আমি যতদূর জানি ওদিকের নিয়মকানুন অনেক স্ট্রিক্ট, তো সেক্ষেত্রে যখন কেউ কাউকে ভাড়া দিচ্ছে তখন তার প্রপার অ্যাড্রেস, প্রপার সমস্ত কিছু নিয়ে তো নিশ্চয়ই ভাড়া দিয়েছে। তো সেগুলো কোথায়, কেন সেটা এতদিন দেরি হলো সেটা করতে, এটা তো আমি বুঝে পেলাম না। প্রপারলি তো সেই সময় থেকেই ব্যাপারটা করার কথা। কারণটা কি? কারণটা যে আমার জিনিসটা চুরি হয়ে গেছে, আমি একজনকে বিশ্বাস করে ঘর ভাড়া দিয়েছিলাম, সে এরকম চুরি করে নিয়ে গেছে। এবং সেখানে মৌহাদি এটাও বলছে যে যদি 2 মাসের ভাড়া না দিত, সেটা অনেক সময় অনেকের প্রবলেম আমরা মেনে নিতাম, কিন্তু তা বলে এইভাবে চুরি 2 মাসের ভাড়া না দিত মানে বুঝলাম না, মানে আগে থাকতে ভাড়া দেওয়া নেই কোনো, মানে এক্সট্রা ভাড়া প্রথম 2 মাসের ভাড়া অ্যাডভান্স দেওয়া নেই, আমি জানি না ওদিকে ওই দেশের নিয়ম কী। আর তাহলে সেইখানে ভাড়া না দেওয়ার ব্যাপার মানে বুঝলাম না, যে ভাড়া যদি 2 মাস না দিত আপনারা কিচ্ছু বলতেন না? প্রথম ভাড়া এসেছে, এরকম নয় যে দীর্ঘ 5 বছর 10 বছর রয়েছে, প্রথম ভাড়া এসেছে, প্রথম ভাড়াটিয়া এসেই যদি 2 মাস ভাড়া না দেয়, 2 মাস 3 মাস থাকার পর, তাহলে আপনারা কিচ্ছু বলতেন না? অতিরিক্ত বলছেন না এই কথাটা, যে তাহলেও আমরা কোনো কিছু বলতাম না, তাই নাকি? সবাই আপনার কাছে ভাড়া নিতে যাবে যে ভাই আমরা এখানে থাকি, 2 মাস ভাড়া না দিলেও কিছু বলবে না? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। ভালো, নিজেদেরকে ব্রড মাইন্ডেড দেখানো ভালো, কিন্তু এটা একটু অতিরিক্ত হয়ে গেল। আর আপনার হাজব্যান্ড তো আরও অতিরিক্ত পোলাইটনেস দেখালো। হ্যাঁ, মানে আপনার হাজব্যান্ড এমনি ভদ্র নিপাট ভদ্রলোকই দেখতে, কিন্তু উনি দেখছি মানে কাজ প্রফেশন ওর বাইরে উনি ওনার পারিবারিক জীবনের কথা কিছু ভাবছেনই না। একটা কষ্ট করে আমরা জিনিস করলাম এই দুর্মূল্যের বাজারে, আর সেটা দুম করে চুরি হয়ে গেল রেন্টে দেওয়ার পরে, তারপরে সেটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়ে মানে কাজ করব না, এটা আবার কী ধরনের কথা? এবং তাও এতদিন পর, তিনি তো কিছু করেনই না, ওয়াইফ এসে করেছে, তারপরে উনি বলছেন যে না জেল হাজত দেওয়া যাবে না। কেস কামারির কথাটা বলেছে আমি মানছি, কারণ কেস কামারি মানে তো প্রচণ্ড হেডেক, তো ওইসব হেডেক উনি নিতে পারবেন না, কারণ ওখানে হাজিরা দিতে হবে, যেতে হবে, আসতে হবে, ওইটা উনি পারবেন না। এবং সেই জন্যই বলেছে যে ওয়াইফকে তুমিও যেও না, এসব অনেক ঝামেলার ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু যদি পুলিশ ফার্দার অ্যাকশান নেয় এবং জেল হাজত হয়, কাস্টাডি হয়, বা জিনিস ফেরতের জন্য তাকে বলা হয়, চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া, সেগুলো করবে না? এ কী?
যাই হোক, যারা বলছিলেন যে ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবে টাকা, আমি সেটা জানি না, সেটা আমাকে যদি জানান তাহলে হয়তো সেই জন্যই ওরা হয়তো এত মানে স্মুথ ব্যাপারটা ভাবছে, যে জানেই তো আমাদের সব ইন্স্যুরেন্স করা হয়েছে, তার প্রপার টাকা পয়সা আমরা পেয়ে যাব, তাহলে এটা নিয়ে আর জোর জবস্তি করে কী লাভ। মানে কোনো জিনিস খোয়া গেলে ইন্স্যুরেন্স করা থাকলে যদি পুরো টাকাটাই পেয়ে যায়, তাহলে পুরনো জিনিসের মায়া করে কী লাভ, তাই না? সেটা গেছে, তার তো ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ইন্স্যুরেন্সে পুরো টাকাটাই ক্লেম করলে পেয়ে যাবে, তাহলে আবার নতুন ফ্রিজ সেই পয়সায় আনা যাবে। হয়তো সেই জন্যই মানিকবাবু আর কোনো রকম উচ্চবাচ্চ করছে না, বলছে যা গেছে গেছে, কারণ জানে ইন্স্যুরেন্সের টাকাটা এসে যাবে, আর 1-2 সপ্তাহ পরে গিয়ে কিনে নিয়ে আসবো বলেছে, তো ইন্স্যুরেন্সের টাকা পয়সা নিশ্চয়ই পাবে, সেই জন্যই বলেছে কথাটা। সরি, হতে পারে এটা, বুঝতে পারছি না, কারণ এখন তো মানে বেশি ভালো মানুষই দেখলেও মনে হয় যে কোথা থেকে কী জলঘোলা হচ্ছে। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার পুরনো জিনিসের প্রতি আমার মায়া লুক্কায়িত আছে, আমার ফিলিংস আছে, সেইগুলো নিয়ে গেলে আমি সহ্য করতে পারছি না, কিন্তু টাকাটা আমার কাছে বড় ব্যাপার নয়। এই যে বারবার টাকাটা আমার কাছে বড় ব্যাপার নয়, 2 মাসের টাকাটা ভাড়াটা আমি ছেড়ে দিতাম, ভাড়া দিয়েছে রেন্ট পাওয়ার জন্যই তো, টাকা পাওয়ার জন্যই তো, ভাড়াটা তো এমনি লোকে বসায় না, তো রেন্ট পাওয়ার জন্যই তো ভাড়াটা দিয়েছে। এবার ভাড়া দেওয়ার পর যদি কেউ বলে যে আমি ভাড়ার আশা করি না, 2 মাসের যদি ভাড়া না দেয় তাহলেও কোনো কিছু যায় আসতো না, কিন্তু আমার জিনিস নিয়ে গেছে সেগুলো ফেরত চাই, কথাটা কীরকম লাগছে? আর আমার যদি পয়সার দরকার না হতো, আমার যদি কাছে যদি পয়সাটা ফ্যাক্ট না হতো, আমি কি ভাড়াটা বসাতাম আমার ঘরের? নিশ্চয়ই না। তাহলে আমার ঘরের ভাড়াটা বসিয়েছিলাম পয়সার জন্য, 2 মাসের ভাড়া না দিলে আমি মেনে নিতাম, এই কথাটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, প্রথমে হয়তো কিছু বলতো না, বাট সেটা আদায় করার চেষ্টা করতো না, এ কী? আচ্ছা, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে ওই ইন্স্যুরেন্সের ব্যাপারটা যারা জানেন আমাকে একটুখানি প্লিজ ক্লিয়ার করবেন, কারণ যদি সত্যি এরকম হয় ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সত্যিই তো পুরনো জিনিসের জন্য হাউমাউ করে কী লাভ আছে? টাকাটা তো ওই জিনিসটার মূল্যটা যদি আমি পেয়ে যাই, তাহলে এবার কে নিয়েছে কী নিয়েছে কোনো লাভ নেই। যদি ফেরতও পায়, তাহলে টাকাটা আবার পাবে না ইন্স্যুরেন্স থেকে, তাহলে পুরনো জিনিস ফেরত পেয়ে লাভ নেই, তার থেকে দেখালাম আমি মহান হলাম, আর এদিকে আমরা যে টাকাটা পাই সেটা পেয়ে গেলাম। ভালোই চালাকি শিখেছে না? মানে আমি শুধু ভাবি এসব ব্লগাররা, আমরা কত মানে অন্য রকমভাবে এদের ব্লগগুলো দেখি, আসলে আমরা তো বুঝতে পারি না যে সব জিনিসগুলি এত স্ক্রিপ্টেড, সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করে সাজানো। আমরা তো সব কিছুই ভালোবাসার মোড়কে দেখি, ভালো লাগার মোড়কে দেখি, যার জন্য আমরা ওই নেগেটিভ জিনিসগুলোই চিন্তা করতে পারি না যে এটা এরকমও হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, অত্যন্ত প্রফেশনালিজম দেখালেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। থ্যাংক ইউ, সরি, কতটা কি আছে আমার জানা নেই, তাও আবার শুধু রুটি করেছি, ভাত করতে পারিনি বলে, মানে রুটি ছিল ফ্রিজে সেটা দিয়ে দিয়েছি, ভাত করতে পারিনি বলে জেট লাগেজ আছে বলেছে, তারপরেও। আর কেউ খাবার সার্ভ করলে থ্যাংক ইউ, বাবারে বিশাল বিশাল জিনিস। তো যাই হোক, মোটামুটি এই চুরি, চোর, থানা, পুলিশ, সিঙ্গেল মম, 3টে বাচ্চা, আমার ফ্রিজ, আমার ডায়ার, এই করে করেই মোটামুটি 2 দিনের ব্লগ চললো। মোটামুটি এটাই বোঝা গেল। আর সারাদিনে তরকারি বলতে পনিরের তরকারি রান্না করা হয়েছে, যেটা সবাই খেতে খুব ভালোবাসে। তো এই ছিল আমাদের প্রবাসীদের ভিডিও উপলক্ষে আমার ভিডিও। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।